সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য থাকছে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে 4 নম্বর যে প্রশ্নটা আসবে সেটা আসবে কিন্তু বাংলা শব্দ গঠন অংশ থেকে। সেই বাংলা শব্দ গঠন অংশের সাজেশন এবং উত্তর। এই বাংলা শব্দ গঠন অংশে তোমাদের থাকবে উপসর্গ এবং সমাস। তো ক নম্বর অংশে থাকবে প্রশ্ন, আর খ নম্বর অংশে থাকবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। যারা ক নম্বর অংশের প্রশ্নের উত্তর দিবে তাদের সমাস দিতে হবে না, আর যারা প্রশ্নের উত্তর লিখে সময় নষ্ট করতে না চাও আর সমাস অংশটা ভালো পারো তারা সমাস অংশটা দিবে। প্রথমে 4টা প্রশ্ন আছে, দেখো এই 4টা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বরে আছে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে, আলোচনা করো। এটা ক নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। উপসর্গ নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া। যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। উপসর্গের অর্থবাচকতা নাই মানে এর নিজের কোনো অর্থ নেই, কিন্তু নিজের সত্য যদি নাও থাকে উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে কিন্তু অর্থের পরিবর্তন ঘটায়। উপসর্গের এই ক্ষমতাকে বলে অর্থদ্যোতকতা। যেমন একটি উপসর্গ, হার একটি শব্দ অর্থাৎ অলংকার। এখন এই হার শব্দের পূর্বে যদি উপসর্গটি বসাই তাহলে হলো উপহার। এবার কিন্তু নতুন শব্দ গঠিত হলো এবং নতুন অর্থও প্রকাশ করলো। এভাবে মৌলিক শব্দের পূর্বে বিভিন্ন উপসর্গ ব্যবহৃত হয়ে একাধিক নতুন অর্থের দোতনা সৃষ্টি করতে সক্ষম। এই জন্যে আমরা বলে থাকি যে উপসর্গের নিজের অর্থ নাই, অর্থাৎ উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এতটুকু লিখলে তোমরা 5-এ 5 পাবে, আর এই অংশটা অনেক সহজ প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন দেখো, শব্দ গঠন বলতে কি বুঝো? কি কি উপায়ে বাংলা ভাষা শব্দ গঠিত হয় উদাহরণ সহ লেখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অংশটার উত্তর হচ্ছে মৌলিক শব্দের সাথে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ইত্যাদি যুক্ত হয়ে এবং সন্ধি সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে শব্দ গঠন বলে। তো কী কী উপায়ে শব্দ গঠিত হয়? বাংলা শব্দ গঠন পদ্ধতি অনেকগুলো আছে, তার মধ্যে 5টা এখানে আমি দিয়ে দিলাম। প্রথমে সন্ধির মাধ্যমে, সন্ধির সাহায্যে সন্ধি নিষ্পন্ন শব্দ গঠিত হয়, যেমন বিদ্যাযোগ আলোয় বিদ্যালয়, নবযোগ অন্ন নবান্ন। সমাসের মাধ্যমে শব্দ গঠিত হয়, যেমন সিংহচিহ্নিত আসন সিংহাসন। প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়, যেমন ঢাক যোগ আই ঢাকাই। উপসর্গ যোগে শব্দ গঠিত হয়, যেমন উপযোগ হার উপহার, প্রযোগ হার প্রহার। বিভক্তি সাহায্যে নতুন শব্দ গঠিত হয়, যেমন পুকুর যোগ এ একটা বিভক্তি, এই জন্য নতুন একটা শব্দ হলো পুকুরে। ছাত্র যোগ কে একটা বিভক্তি ও নতুন একটা শব্দ গঠিত হলো ছাত্রকে। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা কী? যেসব অব্যয় বা অব্যয়জাত শব্দাংশ ধাতুর পূর্ব বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে, যেমন পরাযোগ জিত পরাজিত। উপসর্গের প্রয়োজনীয়তা তোমরা এখান থেকে লিখে নেবে। এটা সবাই জানো যে উপসর্গ নতুন শব্দ গঠনের একটা প্রক্রিয়া। উপসর্গ নিজে নিজে অর্থ প্রকাশ করে না, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থ প্রকাশ করে বা নতুন নতুন শব্দ গঠন করে। এরকম বিস্তারিত নিজের ভাষায় লিখলেও হবে। 4 নম্বরে সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা। সমাস সংস্কৃত শব্দ, সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ ইত্যাদি সমাস শব্দ গঠনের অন্যতম প্রক্রিয়া। তো সমাসের সংজ্ঞাটা হচ্ছে পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ 2 বা ততোধিক পদকে এক পদে মিলিত করার প্রক্রিয়াকে সমাস বলে। মূলত বাক্যে শব্দের ব্যবহার সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাসের প্রয়োজনীয়তা এতটুকুর মধ্যে কিন্তু নিয়োজিত। এখানে কিন্তু বলা আছে সমাসের কাজ হচ্ছে মিলন বা সংক্ষেপকরণ। তো সমাসের প্রয়োজনীয়তাটা এখান থেকে পড়ে নেবে, আমি সময়টা বাঁচিয়ে দেই। তোমাদের দরকার হচ্ছে সাজেশন আর উত্তর। সাজেশন দিয়ে দিলাম, উত্তরও দিয়ে দিলাম। এর পরের অংশে সমাস নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছে প্রশ্ন অ্যান্সার করে না কিন্তু সমাসটা দিতে চায়, তাদের জন্য এই অংশ।